সুস্থ সন্তান জন্ম দিলেও 10 বছর পর পঙ্গু হচ্ছে সন্তানরা। একে একে 4 সন্তানই পঙ্গু, বিপাকে মা বাবা। কচুরলতিতে বদলে গেল কুমিল্লার বরুড়ার পুরো এলাকার মানুষের ভাগ্য। বিক্রি হচ্ছে আমেরিকা, লন্ডন সহ 30 দেশে। কৃষক থেকে ভ্যান চালক, এরপর চাওয়ালি, এখন মাকে নিয়ে জীবনযুদ্ধে নেমেছেন নাটোরের তিথি। দর্শক, আমন্ত্রণ মাই টিভি গ্রামীণ নিউজে। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, সাথে আছে আমি শাহিলি আক্তার। ওয়ালটন টেলিভিশন মাত্র 25,490 টাকায় পাচ্ছেন গুগল টিভি। হতদরিদ্র জেলে আবু কালাম ও ইয়ানুর বেগম দম্পতির 4 সন্তানই মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী। সুস্থ স্বাভাবিকভাবে জন্ম নিলেও বয়স 8 থেকে 10 হলেই দেখা দেয় পঙ্গুত্ব। ঘটনাটি ঘটেছে ভোলার পূর্ব ইলিশায়। চিকিৎসার অভাবে প্রথমে বড় মেয়ে রাবেয়া ও পরে ছেলে শাকিল মারা যায়। এরপরও 2 ছেলে শরীফ ও হাসান বয়স বাড়ার সঙ্গে সঙ্গে পঙ্গুত্বে ভুগছে। খাবার জোটানো যেখানে কঠিন, সেখানে চিকিৎসা প্রায় অসম্ভব হয়ে পড়েছে এই পরিবারটির জন্য। বিস্তারিত রিপোর্টে। একের পর এক 4 সন্তান পঙ্গুত্ব বরণ করল এক দম্পতির। সুস্থ সন্তান জন্ম নিলেও মাত্র 8 থেকে 10 বছর বয়সেই তাদের দেখা দিচ্ছে পঙ্গুত্ব, আর তারপরেই ঢলে পড়ছে মৃত্যুর কোলে। হতদরিদ্র বাবা মা হয়ে সহ্য করতে হচ্ছে নিয়তির এই নির্মম পরিহাস। ফার্স্টে যে আমার একটা মেয়ে হয়েছে, মেয়েটা হয়েছে ওর পরে প্রতিবন্ধী হয়ে গেছে। প্রতিবন্ধী হওয়ার পরে মেয়েটা মারা গেছে। মেয়েটা মারা যাওয়ার পরে আবার 3 ছেলে হয়েছে। ছেলেটা প্রতিবন্ধী 10 বছর পর। জন্ম মানেই অভিশাপ, এমনটাই মনে করছেন ভোলার পূর্ব ইলিশা ইউনিয়নের এক হতদরিদ্র জেলে পরিবারের আবু কালাম ও তার স্ত্রী ইয়ানুর বেগম দম্পতি। একে একে 4 সন্তানের জন্ম দিয়েছেন এই দম্পতি, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে তাদের 4 সন্তানই শারীরিক প্রতিবন্ধী হয়ে পড়েছে। এর মধ্যে 2 সন্তান চিকিৎসার অভাবে মারা গেছে। জন্ম থেকে এরকম কোনো ছিলে না বা হয় না। পোলাইন হাটে যায়, বাজারে যায়, চলে, হিরে খায়, লয়। 10 বছর বয়স হইলে পোলাইন এই পোলাইন প্রতিবন্ধী, একদম একবারে নিরুই হয়ে গেছে। কি আরে আমার কোনো রাস্তা নাই এই হিসাবে। আমার 3টা প্রতিবন্ধী, একটা মারা গেছে, আর 2টা আছে। জানা যায় পূর্ব ইলিশা 2 নম্বর ওয়ার্ডের মুরাদ সাইফুল্লাহ সোনাডুকি মালকান্দি গ্রামের মুন্সিবাড়ির বাসিন্দা আবু কালাম ও ইয়ানুর বেগমের সংসারে ছিল 1 মেয়ে ও 4 ছেলে। বড় মেয়ে রাবেয়া অল্প বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়ে। এরপর জন্ম হয় 3 পুত্র সন্তানের। বড় ছেলে শাকিলের যখন 8 বছর বয়স, হঠাৎই তার হাত পা অকার্যকর হয়ে পড়ে। একসময় পুরোপুরি প্রতিবন্ধী হয়ে পড়ে শাকিল। অর্থাভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পেয়ে শেষমেশ মৃত্যুবরণ করে সে। পোলাইনের মুখের দিকে চাইলে কইলে গুদ্দা মোট কথা রাখতারি না, কি করব, দায় পরিয়ন খাইতো, চলতো, পোলাইনের খাবাইতো। ওরা 3 ভাই পঙ্গু, আড়া চলা 7, 8, 9, 10 বছরে লুজ হয়ে যায়। চিকিৎসার জন্য বড় ভাই মারা গেছে। একটা বড়টা মারা গেছে আর 2টা আছে। ধরেন ভালো হয়, ভালো ধরেন 8-10 বছর পরে প্রতিবন্ধী হয়ে যায়। 2 সন্তান হারানোর শোক কাটিয়ে ওঠার আগেই মা বাবা আবারও একই পরিণতির শিকার হয়। সুস্থ স্বাভাবিকভাবে আরও 2 ছেলে শরীফ ও হাসান দুজনে বয়স 10-এর কোঠায় পা দিতেই ধীরে ধীরে মানসিক ও শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়ে। টাকার জন্য চিকিৎসা চালাইতে এই ছেলেরা আজ যা 5-7 মাস মারা গেছে। তো মারা যাওয়ার পরে আবার দ্বিতীয় 2টা ছেলে, 2টা ছেলে যে 10 বছর পরে প্রতিবন্ধী হয়ে গেছে। টাকার জন্যে পোলাইনের ভালো কোনো চিকিৎসা করাতে আমি পারিনি। নতুন করে সন্তান যে নিউ এরকম কোনো সাবাস হয় না, আর দিয়েও কোনো লাভ নেই। টাকা পয়সা লাই 1 ছেলে মারা গেছে, 2 ছেলে আছে। চিকিৎসার জন্য মানারা দুনিয়াতে যাইতেছে, বাঁচার কোনো সুযোগ নাই। এই ঘটনায় গ্রাম জুড়ে শোক ও বিস্ময়ের ছায়া নেমে এসেছে। প্রতিদিনই আশপাশের শত শত মানুষ ভিড় করছে অসুস্থ সন্তানদের এক নজর দেখতে। এদিকে জেলে পল্লীর হতদরিদ্র মানুষজন যতটুকু পারেন সাহায্য করছেন, কিন্তু তা দিয়ে প্রতিবন্ধী সন্তানদের চিকিৎসা দূরে থাক, ঠিকমতো খাবার জোটানোয় কষ্টকর কালাম ইয়ানুর দম্পতির। এই অবস্থায় এলাকার লোকজন এবং পরিবারটি সমাজের বিত্তবান স্বেচ্ছাসেবী সংগঠন ও সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন যেন এই অসহায় পরিবারটির পাশে সকলে দাঁড়ায়। আমি চাই সরকারে যদি কিছু সাহায্য দেয় তাহলে আমি ভালো একজন ডাক্তার দেখাইতাম। আর্থিক অবস্থা অনেক খারাপ, এই সংসারগুলি তার একটু বেশি হচ্ছে।
চিকিৎসার অভাবে, খাবারের অভাবে, অনেক কিছুতেই। তো ওদের আমি মনে করি যে বাংলাদেশের সরকার এমনভাবে গুরুত্ব দেওয়া উচিত, ওদের প্রতি আলাদাভাবে একটা নজর দেওয়া উচিত। সরকারে যদি কিছু দিত তো একটু ভালো হতো আর যদি এরম কেউ কোনো কিছু দিত তো একটু বড় ডাক্তার মাক্তার দেখাইতো, একটু যাইতো। বাবার কুলোহ নাই, মার কুলোহ নাই। সকলের সহযোগিতায় কালাম ইয়ানুর দম্পতির সন্তানরা সুস্থ হয়ে উঠুক, হাসি ফুটুক অসহায় মা বাবার মুখে, এমনটাই প্রত্যাশা সকলের। নাজমা, মাই টিভি। মানুষের থেকেও বড় কচু গাছে ভরে উঠেছে কুমিল্লার বরুড়ার মাঠ। এখান থেকে লতি ও কচু যাচ্ছে যুক্তরাষ্ট্র সহ ৩০টি দেশে। কম খরচে বেশি লাভ, এই মন্ত্রে কচু লতি চাষে ভাগ্য বদলাচ্ছেন স্থানীয় কৃষকরা। নারীরাও যুক্ত হচ্ছেন এই সাফল্যে। কৃষি রপ্তানিতে উন্মোচন হচ্ছে সম্ভাবনা নতুন দুয়ার। বিস্তারিত রিপোর্টে। দেখে মনে হচ্ছে এ যেন লতির রাজ্য। মনকে মন কচুর লতি সারিবদ্ধভাবে সাজিয়ে ভ্যানে কিংবা ট্রাকে বোঝাই করে নিয়ে যাওয়া হচ্ছে বাজারে। সেখান থেকে চলে যাবে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য সহ ৩০টি দেশে। লতি করার পর আবার কচুগুলা বিক্রি হয়, এটাও আবার সারা দেশেই এই কচুগুলা যায়, বিদেশেও এই রপ্তানি হয় এই লতিগুলা সাপ্লাইয়ের মাধ্যমে। 75% লোক এখানে লতি চাষের সাথে জড়িত। তারা দেশ বিদেশে, বিশেষ করে বাংলাদেশের প্রত্যেকটা অঞ্চলে, ঢাকা, চট্টগ্রাম, নোয়াখালী প্রত্যেকটা বিভাগ এবং ডিস্ট্রিক্টে যাইতেছে লতি, এবং দেশের বাইরেও যাইতেছে এই লতি। কম খরচ, কম পরিশ্রম, কিন্তু মুনাফা কয়েক গুণ বেশি হয় কুমিল্লার বরুড়া উপজেলার কৃষকরা এখন ঝুঁকছেন পুষ্টিকর সবজি, কচু ও লতি চাষে। স্থানীয় চাহিদা পূরণ করে এখন এই সবজি যাচ্ছে বিদেশে। এতে কচুর লতিতে বদলে যাচ্ছে কুমিল্লার বরুড়ার কৃষকের ভাগ্য। খরচটা মনে করেন ৩৫-৪০ হাজার টাকা টোটালে খরচ। এরপরে মনে করেন ৩ লাখ টাকা বেচাইতে আছে। লতি বেচার পরও ইনশাল্লাহ কচু বিক্রি করতাম পারি, এটাতে কোনো বাদ নাই। সবকিছু ইনশাল্লাহ চলে, ফ্যামিলি চলতে আসছে, অক্ষরে আপনার পড়া লেয়ার খরচ সবকিছু চলতে আসছে। লতির দামও মোটামুটি ভালো, এটার খরচ কম এবং মুনাফা বেশি, লাভ বেশি। এটা এই প্রত্যেকটা পরিবার এখানের স্বচ্ছ আছে, লতি বিক্রি করে। উপজেলার ৩,০০০-এর বেশি কৃষক এখন বাণিজ্যিকভাবে চাষ করছেন বাড়ি পানি কচু ও লতিরাজ জাতের কচু। এর মধ্যে লতিরাজ থেকে সংগ্রহ করা হয় শুধু লতি, আর বাড়ি পানি কচু থেকে পাওয়া যায় দুটোই, কচু ও লতি। খেতে সুস্বাদু এবং গলায় না ধরার কারণে এর চাহিদা বেড়েছে কয়েক গুণ। প্রান্তিক কৃষকরা গড়ে তুলেছেন ২৫টি সমিতি, যেগুলোর মধ্যে সংগৃহীত কচু ও লতি সরাসরি নিয়ে যাচ্ছেন আড়তদাররা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহায়তায় মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণ ও সচেতনতা কার্যক্রমও চলছে নিয়মিত। জমি থেকে ফসল তুলে পরিষ্কার করা, আটি বাঁধা থেকে শুরু করে বাজারজাতকরণ পর্যন্ত পুরো প্রক্রিয়ায় কাজ করছেন ১,০০০-এর বেশি নারী শ্রমিক। স্থানীয়ভাবে লতির হাট দেওয়া হয়েছে যেখানে, সেখান থেকে আড়তদাররা কচুর লতি কিনে নিয়ে যান চাষিদের কাছ থেকে। লতির হাট কৃষকের জন্য হাট বসানো হয়েছে, যে আমরা কৃষক এই হাটে বেচা কিনে করলে আমরা একটু চাহিদা মিটবে। কৃষকদের সব ধরনের সহযোগিতা করতে মাঠ পর্যায়ে সচেতনতামূলক মিটিং সহ নানা কর্মসূচি পালন করা হচ্ছে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আয়ুব মাহমুদ। সবজি আবাদের জন্য আমরা চেষ্টা করেছি বন্যা পরবর্তী সময়ে যেন আমরা সবজি আবাদে ফিরে আসতে পারি আমাদের সকল কৃষকদেরকে নিয়ে। তো সেখানে আমরা মোটামুটি সফল। কুমিল্লায় বিভিন্ন ধরনের সবজির মধ্যে কচু একটা উল্লেখযোগ্য সবজি, যেহেতু এটা বিদেশে রপ্তানি হয় এবং এটার পুষ্টিমূল্য, বাজার মূল্য সব দিক থেকে অনেক ভালো। কুমিল্লার চাষকৃত এসব কচু বিদেশে রপ্তানি হওয়ায় বিভিন্ন এলাকার কৃষকরা এ কচু চাষে আগ্রহী হচ্ছেন। এতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশের কৃষি এবং উন্মোচন হচ্ছে সম্ভাবনার নতুন দুয়ার। অভাবকে সঙ্গে করে মাকে নিয়ে জীবনযুদ্ধে নেমেছেন নাটোরের তিথি। কখনো কৃষক, কখনো ভ্যান চালক, এখন চা বিক্রেতা। হাতের চায়ের জাদুতে জয় করেছেন বহুমন। তিথির একটাই স্বপ্ন, সচ্ছল জীবন আর মায়ের মুখে হাসি। এই সংগ্রামী নারীর পাশে দাঁড়ানোর আহ্বান জানাচ্ছেন এলাকাবাসী। বিস্তারিত রিপোর্টে। একজন নারী হয়ে প্রথমে কৃষক, এরপর ভ্যান চালক, তারপর চা বিক্রেতা, এভাবেই নিজের মাকে নিয়ে জীবনের কঠিন বাস্তবতার সাথে যুদ্ধ করে চলেছেন তিথি। আমার জীবনটাই এনকা, ছোট থেকে আমি এই কর্ম করে বেঁচে নিচ্ছি। আমি খাইতে আমার মা চালাই, আমি খাই। নাটোরের সিংড়া উপজেলার সুকাশ ইউনিয়নের একটি ছোট্ট গ্রাম সিলামপুর। সেখানেই থাকেন এ সংগ্রামী নারী তিথি। জীবনের সঙ্গে লড়াই করতে করতে একদিন নিজেই হয়ে উঠেছেন অন্যদের অনুপ্রেরণা। ইনি খুব ভালো গুণবতী মেয়ে। এই রনবা বাজার প্রায় 50টা চার দোকান আছে, প্রত্যেকটা দোকানেতে আমি চা খাইছি, কিন্তু তার মধ্যে সবচেয়ে আমার এই তিথি মায়ের চাটা সবচেয়ে বেশি সুস্বাদু। ভোর থেকে শুরু হয় তার কর্মযজ্ঞ। চায়ের কাপের টুংটাং শব্দে অ্যালার্ম ছাড়াই শুরু হয় তার প্রতিদিনের যুদ্ধ। প্রতিদিন ভোরে ঘুম ভাঙলেই সাইকেল চালিয়ে ছুটে আসেন দোকানে। রাত 8টা পর্যন্ত চলে তার চা বানানো। যাই 8:30টার দিকে, আসি ভোর 5টার দিকে।
আমার সাইকেল আছে, সাইকেলে যাতায়াত করি। প্রায় 1 দশক আগে বাবার মৃত্যুতেই থেমে গিয়েছিল তার স্বপ্নের পথ। 6 ভাই বোনের মধ্যে মায়ের পাশে কেউ থাকেনি, থেকে গেছেন শুধু তিথি। মায়ের একমাত্র আশ্রয় হয়ে শুধু থেকে গেছেন তিথি। তাই তার মায়ের জন্যই এই পরিশ্রম তিথির। ভাইয়েরা আছে, যার যার মনে চাইতে আলাদা, কারোর ধার কেউ ধারে না, যার যার মনে চাইতে আলাদা। মিয়াশাল মানুষ, বাপ নাই, মায়াক লিয়া চলাফেরা করে, আগে কৃষি কাজ করতো। তিথি এখন নন্দীগ্রামের রনবাঘা বাজারে দিলীপের চায়ের দোকানে কাজ করেন। দিনে তার হাতে বানানো 500 থেকে 600 কাপ চা বিক্রি হয় এ দোকানে। গ্রাহকরা বলেন তিথির হাতের চায়ের জুড়ি নেই। এখানে চা বানায় 2-2.5 বছর ধরে, এখানে আসি আমরা চাটা খাই, চা ভালো বানায় আর কি। ছোটবেলা থেকেই অভাবের সঙ্গে বসবাস তার। লেখাপড়া করতে পারেননি, চাকরির আশাও তেমন নেই। জীবিকার তাগিদে একসময় ভ্যান চালাতেন, কিন্তু সমাজের চোখরাঙানি আর শারীরিক ক্লান্তি তাকে নামিয়ে আনে। এখন 2 বছর ধরে চা বানান। সম্মানের সাথে শ্রম দিয়ে চালাচ্ছেন সংসার বলে জানান চা দোকানের মালিক দিলীপ। কষ্টে দিন পারি করে মায়াক লিয়ে বললাম একদিন যে তিথি আমার এখানে থাকো, দেখি আমি শিখালাম চাটা বানানো। যাই হোক, নিজে থেকে চাটা বানানো শেখানোর পরে এখন মোটামুটি খুবই ভালো চা বানায়। যে বয়সে বিয়ে করে সংসার করার কথাই নারীর, সে বয়সে বৃদ্ধা মাকে নিয়ে চালিয়ে যাচ্ছেন জীবন সংগ্রাম। তিথির চোখে এখন একটাই স্বপ্ন, একটি সুন্দর ও সচ্ছল সংসার। এলাকাবাসী চান এই সংগ্রামী নারীর পাশে দাঁড়াক সরকার ও সমাজের বিত্তবানরা। তিথির মতো নারীরা সমাজে আলো হয়ে উঠুক, চায়ের কাপে না হোক, জীবনের প্রতিটি কোণায় ছড়িয়ে যাক সাহসের সুবাস। দর্শক, এই ছিল আজকের মাই টিভি গ্রামীণ নিউজ। গ্রামের আলোচিত সব খবর দেখতে চোখ রাখুন মাই টিভি গ্রামীণ নিউজে। ধন্যবাদ এতক্ষণ সাথে থাকার জন্য।